নমস্কার সবাইকে। তো আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কলকাতা স্টেশন, আর আমরা যাচ্ছিলাম রামের নগরী অযোধ্যা। কলকাতা স্টেশন থেকে একদম 11টা 45 মিনিটের জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে আমরা ট্রেন একদম টাইমে চলছিল। আর এটা হচ্ছে বরাকর নদী পেরোচ্ছে। একদম সকাল 6:35 এসে দাঁড়ালো অযোধ্যা নগরী। দেখলাম ট্রেনের প্রায় 50% যাত্রী অযোধ্যা স্টেশনে নেমে পড়েছে। স্টেশনে নেমে হনুমানগুলোকে দেখে চোখের থেকে চশমাটা খুলে রাখলাম। তবে যাই হোক, এই হনুমানগুলো বেশ ভালো, কারোর কোনো জিনিস কেড়েও নেয় না, আর কারোর কোনো ক্ষতি করে না। আর অযোধ্যা স্টেশনটা এত সুন্দর, এত ওয়েল ডেকোরেটেড, আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে ফটো তুলি। তো ট্রেন তো আমাদের বিদায় জানিয়ে চলে গেল। এরপর আমরা যাব লাইনের ওপারে। আর ওপারে যাওয়ার পথে এই স্কাই ওয়াকটা এতটাই সুন্দর যে মনে হচ্ছিল কোনো ফরেনে চলে এসেছি। স্টেশন থেকে বেরিয়েই মাত্র 2 কিলোমিটারের পথে হচ্ছে রাম মন্দির। তো স্টেশনের কাছেই আমরা একটা হোটেলের রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 24 ঘন্টায় 800 টাকা। আর আমরা যেহেতু একদিনেই অযোধ্যা থাকবো, তাই একদিনের মধ্যেই সমস্ত কিছু ঘুরে কমপ্লিট করছিলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সরজুর ঘাটে। একদম স্টেশনের কাছে থেকেই অটো ছাড়ে, তবে ভাড়া সম্পর্কে একটু যাচাই করে নিয়ে যাওয়া ভালো, কারণ এক একজন এক এক রকম ভাড়া চায়। তো অটোতে প্রায় 7-8 মিনিট পর আমরা চলে গেলাম লতা মঙ্গেশকর চক, আর এর কাছেই ঠিক সরজুর ঘাট। এখানে 4টে মাথার মোড় আছে, আর আমাদের ঠিক রামকি প্যাদি ঘাটে অটোওয়ালা নামিয়ে দিয়েছিল। এখানে দেখছিলাম অনেকে ফটোশ্যুট করছিল। তবে রাতের বেলায় জায়গাটা বেশ ভালো লাগে। তো আমরা চলে এসেছি রামকি প্যাদি ঘাটে। অনেকগুলো ঘাট নিয়ে তৈরি এই রামকি প্যাদি ঘাট, আর এটা হচ্ছে সরজু নদীর ঘাট। আমরা সকলে রামায়ণে সরজু নদীর কথা পড়েছি। কথিত আছে এখানেই নাকি শ্রীরামের জল সমাধি হয়েছিল। সরজু ঘাট দর্শন করে আমরা চলে গেলাম হনুমান গাড়ি। কথায় আছে শ্রীরামের দর্শনের জন্য হনুমানের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়, তাই আমরা ফার্স্টে এই মন্দিরে চলে গেলাম। এখানে হনুমানকে রাজার রূপে পুজো করা হয়। এই মন্দিরে 6 ইঞ্চির একটি হনুমানজির মূর্তি আছে। আর মন্দিরে উপরে উঠতে গেলে প্রায় 76টা সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হয়। তো আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টি আর কিছু ফুল কিনে নিয়েছিলাম এখান থেকে। আর এগুলোও কেনার সময় অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এক একজনকে এক এক রকম চাই ওরা। কথিত আছে হনুমানগড়িতে রাজা হিসেবে বজরংবলীর রাজ তিলক করেছিলেন রাম। একটি গুহায় বসবাস করে বজরংবলী রাম জন্মভূমি ও অযোধ্যাকে রক্ষা করতেন। তো আমরা হনুমানজির পুজো দিয়ে নিলাম। আর মন্দিরের ভেতরে দেখলাম বেশ অনেকগুলোই মন্দির আছে ছোট ছোট। সেখানে মা অঞ্জনীর কোলে হনুমানকে দেখা যায়। থেকে পায়ে হাঁটা 5 মিনিট বাদেই রাম মন্দির। এই মন্দির সপ্তাহে রোজই খোলা থাকে, সকাল 7টা থেকে 11:30, আর দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত। প্রায় 70 একর জমি নিয়ে এই রাম মন্দির তৈরি হয়েছে। শ্রীরামের মন্দিরকে ইউপির লোকেরা বলে শ্রীরামলালার মন্দির। আর এই মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিটি আছে শ্রীরামের, সেটি তৈরি করেছেন চন্দ্রকান্ত সোমপুরা। মন্দিরের ভেতরে সবকিছু নিয়ে যাওয়া বারণ, তাই মন্দিরের বেশ অনেকটা চটি, জুতো, ব্যাগ, মোবাইল, চাবি সমস্ত কিছু রেখে দিতে হয়। এই যে এখানে সমস্ত কিছু রাখতে হয়। তো জিনিসপত্র সমস্ত কিছু রেখে টেখে সমস্ত কিছু চেকিং করে খালি হাতে আমরা আবার লাইন দিলাম রাম মন্দিরে গর্ভগৃহে যাওয়ার জন্য। এই মন্দিরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, আর ফুল ফল দিয়ে পুজো দেওয়ারও ব্যাপার নেই। বেরিয়ে দেখলাম এখানে সবাই বসে ভোগ খাচ্ছে, তাই অল্প একটু করে খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। এবার আমরা দুপুরের লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে দুপুরের লাঞ্চ করে 2 ঘন্টা ঘুমিয়ে আবার বেরিয়ে পড়লাম আশেপাশে আরও সমস্ত মন্দির দেখার জন্য। তো এখন আমরা যাচ্ছি দশরথ মহলের উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার পথে কি সুন্দর সমস্ত কিছু দোকান। এটা হচ্ছে রাজা দশরথের বাসভবন। জীবনের বেশিরভাগ সময় তিনি এই মহলেই কাটিয়েছেন। তো এই মহলটি এখন বর্তমানে ধর্মীয় স্থান হিসেবে পুজো করা। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা, আবার বিকেলে 4টে থেকে রাত 10টা অবধি। তো মন্দির প্রাঙ্গণটা তো বিশাল বড়। আর এই মন্দিরের ভিতরে রাম, সীতা ও হনুমানজির মূর্তি আছে, এবং সন্ধেবেলার সময় এই আরতি করা হয়। আর এটা হচ্ছে দশরথ মহলের ভেতরে। জানি না সন্ধ্যাবেলা হলে কতটা সুন্দর লাগবে আলো জ্বাললে। আর মন্দিরের ভেতরটা অসংখ্য কারুকার্যে ভর্তি করা, আর এত সুন্দরই কালার যে চোখ ফেরানো যাচ্ছিল না। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি।
কিন্তু এখন আর ওপরে হয়তো উঠতে দেওয়া হয় না, রক্ষণাবেক্ষণের অভাবে সব নষ্ট হয়ে গেছে। তো দশরথ মহল দর্শন করে আমরা চললাম কনক ভবনের উদ্দেশ্যে। শোনা যায় অযোধ্যার রাম মন্দির দর্শন করলে নাকি কনক ভবন দর্শন করতেই হয়, এতটাই সুন্দর এই কনক ভবন। যাওয়ার পথে দেখলাম এটা নাকি রাম ফল, রাম 14 বছর বনবাসে গিয়ে এই ফল খেয়ে বেঁচেছিলেন। যাই হোক, আমরা আস্তে আস্তে কনক ভবনের দিকে এগিয়ে গেলাম। শোনা যায় রানী কৈকেয়ী রাম ও সীতার বিবাহের পর সীতাকে এবং রামকে পার্সোনালি এই ভবনটি তৈরি করে দিয়েছিলেন এবং মন্দিরটি ওপরে চূড়াটা সোনার ছিল, তবে বর্তমানে সেসব আর নেই। তবে সূর্যাস্তের আলোয় কনক ভবনকে এতটাই মোহময়ী লাগছিল যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তো মন্দিরের বাইরে সমস্ত জুতো টুতো রেখে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে তো আরো সুন্দর লাগলো মন্দির। এই কনক ভবন সোনা স্থান বা সোনিকা ঘর নামেও পরিচিত, কারণ এখানে রূপোর ছাদের নিচে ভগবান রাম এবং মা সীতার 3টি সোনার মুকুট পরা মূর্তি রয়েছে। আর এখানে আছে মা সীতা এবং রামের মূর্তি, তাই সকালবেলাও এবং সন্ধ্যেবেলা দুবারই এখানে আরতি করা হয়। সকালবেলা 8টা থেকে 9টা পর্যন্ত, আর সন্ধ্যেবেলা সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে আরতি করা হয়। এই কনক ভবনে একটা কুয়ো আছে, কুয়োটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, তাই বন্ধ করে রাখা হয়েছে। যাই হোক, এই কনক ভবন দেখে তো দারুণ লাগলো। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমরা চলে গেলাম সরজু ঘাটে আরতি দেখার জন্য। তো সকালে যেখানে এসেছিলাম রামকি প্যাদি ঘাট, ওখান থেকে চলে গেলাম সরজু ঘাটের দিকে আরতি দেখার জন্য। রামকি প্যাদি ঘাটটা এতটাই সুন্দর লাগছিল যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সন্ধ্যে 7টা বাজে আর ঠিক এখানে আরতি শুরু হয়ে গেছে। আরতিটা তো দারুণ লাগলো। তারপর ফেরার পথে রামকি প্যাদি ঘাটে দেখলাম অপরূপ এই শো। এতটা সুন্দর ওয়েদার ছিল সেদিন সন্ধ্যেবেলায় যে ঘাটের ধারে বসে থাকতে থাকতে রামায়ণের কাহিনী দেখছিলাম। আর এখানে পুরো ঘাটটাকে এতটাই অপরূপ সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল। আর এখানে দেখানো হচ্ছিল লেজার শোতে রামায়ণের কাহিনী দেখানো হচ্ছিল। প্রায় 1 ঘন্টা বা 45 মিনিট মতো এই শো চলে, আমরা পুরোটা দেখিনি। যাই হোক, এই শো তো অপূর্ব লাগলো। আর আমার অযোধ্যা ভ্রমণ এখানেই শেষ হলো। আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সবাই কমেন্ট করে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।